প্রতি মুহূর্তে আমাদের দেহের ভেতরে লক্ষ লক্ষ কোষ কিন্তু সম্পূর্ণ স্বেচ্ছায় নিজেদের ধ্বংস করে ফেলছে। মানে ব্যাপারটা ভাবলে অবাক লাগে। একদম। আর এই আত্মঘাতী প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য আসলে, শরীরটাকে বাঁচিয়ে রাখা। রাইট। বাইরে থেকে আয়নায় নিজেদের যতই শান্ত আর সুশৃঙ্খল মনে হোক না কেন, চামড়ার ঠিক নিচে চলছে অত্যন্ত নির্মম আর রোমাঞ্চকর এক জগৎ। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা জীবদেহের সবচেয়ে মৌলিক অথচ জটিল কাঠামো, মানে এই কোষের ভেতরেই ঢুকতে যাচ্ছি। হ্যাঁ, কারণ কোষ বললেই আমাদের মাথায় বইয়ের পাতার সেই সাধারণ 2 ডাইমেনশনাল ছবিটা আসে। কিন্তু আসলে একটা কোষ যে কোনো আধুনিক শহরের চেয়েও অনেক বেশি জটিল। সত্যি বলতে শহরের থেকে কম কিছু না। একদমই। সেখানে নিজস্ব পাওয়ার গ্রিড আছে, তারপর ডেটা প্রসেসিং সেন্টার আছে, এমনকি অত্যন্ত নিয়ন্ত্রিত সেলফ ডিস্ট্রাক্ট বা আত্মঘাতী মেকানিজমও আছে। এই সিস্টেমটা এত নিখুঁত যে সামান্য বিচ্যুতি ঘটলে সব তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। কিন্তু এই যে এত নিখুঁত একটা সিস্টেম, এর ধারণাটা তো আর বিজ্ঞানীদের কাছে একদিনে আসেনি। মানে কোষ আবিষ্কারের ইতিহাস ঘাঁটলে একটা খুব চমৎকার ব্যাপার চোখে পড়ে। রবার্ট হুকের ব্যাপারটা বলছো তো? হ্যাঁ, রবার্ট হুক, ১৬৬৫ সালের কথা। তিনি যখন প্রথম মাইক্রোস্কোপের নিচে কর্কের টুকরো দেখলেন আর কোষ নামটা দিলেন, তিনি কিন্তু আসলে জীবনের কোনো স্পন্দন দেখেননি। রাইট। তিনি যা দেখেছিলেন সেটা ছিল স্রেফ মৃত কোষের বাইরের শুষ্ক খোলস। মানে পরিত্যক্ত শহরের খালি বাড়ির মতো অনেকটা। হ্যাঁ, অনেকটা সেরকমই। রবার্ট হুক আসলে সেলুলোজ দিয়ে তৈরি কোষ প্রাচীরের একটা কঙ্কাল দেখেছিলেন মাত্র। সত্যিকারের জীবন বলতে যা বোঝায় সেটা প্রথম মানুষের চোখের সামনে আসে আরও পরে, ১৬৭৪ সালে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুকের মাধ্যমে। আচ্ছা, মানে তিনিই প্রথম জীবিত কোষ দেখেন। একদম। লিউয়েন হুক যখন তার নিজের ঘষে তৈরি করা লেন্সের নিচে এক ফোঁটা পুকুরের জল রাখলেন, ওয়াও! তখন তিনি প্রথমবারের মতো দেখলেন যে কোষগুলো শুধু স্থির বাক্স নয়, তারা নিজেরাই সাঁতার কাটছে, নড়াচড়া করছে। ওয়াও! মানে বিজ্ঞানের মূল পুরোপুরি ঘুরে গেল এই একটা আবিষ্কারে। তাই তো। আর সেই আবিষ্কারের পথ ধরেই তো পরবর্তীতে আসে বিখ্যাত কোষ তত্ত্ব বা সেল থিওরি। স্লাইডেন এবং সোয়ান মিলে এই তত্ত্ব দাঁড় করালেও এর সবচেয়ে শক্তিশালী ভিত্তিটা দিয়েছিলেন রুডলফ ভিরচাও। ওই যে বিখ্যাত ল্যাটিন উক্তিটা, ওমনি সেলুলা ই সেলুলা। হ্যাঁ, ওমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ প্রতিটি নতুন কোষ তার পূর্ববর্তী জীবিত কোষ থেকেই সৃষ্টি হয়। এই বাক্যটা প্রমাণ করে দেয় যে পৃথিবীর প্রতিটি জীবিত অস্তিত্ব একটা নিরবচ্ছিন্ন শৃঙ্খলে বাঁধা। কিন্তু এই তত্ত্বের ভেতরেই তো একটা বিশাল স্ববিরোধিতা লুকিয়ে আছে। মানে আমি ভাইরাসের কথা বলছি। হ্যাঁ, ভাইরাসের বিষয়টা সত্যি অদ্ভুত। কোষতত্ত্ব বলছে যে সব জীব কোষ দিয়ে তৈরি, কিন্তু ভাইরাসের দিকে তাকালে তো পুরো তত্ত্বটাই থমকে যায়। ভাইরাসে তো নিজস্ব কোনো কোষীয় গঠন নেই, কোনো সাইটোপ্লাজম নেই। এদেরকে তো জীবিত বলাও মুশকিল। আসলে এদেরকে জীবিত বলা যায় না। এরা স্রেফ প্রোটিনে আবরণে মোড়া এক টুকরো জেনেটিক কোড। অথচ এই জড় পদার্থের মতো জিনিসটাই যখন আমাদের জীবিত কোষের সংস্পর্শে আসে, তখন সে পুরো সিস্টেমটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এটা একটা চমৎকার রহস্য। ভাইরাসের এই আচরণটা বিবর্তনের এক অন্যতম বড় রহস্য। এরা কোষতত্ত্বের নিয়ম ভাঙে। এদেরকে অনেকটা কম্পিউটারের ম্যালওয়্যার বা পেন ড্রাইভে থাকা ভাইরাসের সাথে তুলনা করা যায়। মানে ল্যাপটপ ছাড়া পেন ড্রাইভের যেমন কোনো ক্ষমতা নেই, সেরকম। একদম তাই। জীবিত কোষের বাইরে ভাইরাসের নিজস্ব কোনো মেটাবলিজম নেই। কিন্তু যখনই এরা কোষের প্রাচীর ভেদ করে ভেতরে ঢোকে, এরা কোষের নিজস্ব উৎপাদন কারখানাকে হাইজ্যাক করে নিজেদের কপি তৈরি করতে শুরু করে। মারাত্মক একটা ব্যাপার। এই যে প্রাচীর ভেদ করার কথা উঠল, এখান থেকেই তো কোষের প্রতিরক্ষার বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যায়। হ্যাঁ, কোষের সীমানা প্রাচীর। একটা কোষ চারপাশের প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে কিভাবে আলাদা রাখে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে, যা সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু ছত্রাক বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো উপাদানটা আলাদা। এই পার্থক্যটা শুধু কাঠামোগত নয়, এর পেছনে টিকে থাকার একটা বিশাল মেকানিজম কাজ করে। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজের তৈরি, যা তাকে দৃঢ়তা দেয়। কিন্তু ছত্রাক বা ফাঙ্গাস তো আর উদ্ভিদের পরিবেশে থাকে না। রাইট, ওরা স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে। হ্যাঁ, তাই এদের কোষ প্রাচীর তৈরি হয় কাইটিন দিয়ে। এটা অত্যন্ত শক্ত একটা উপাদান। পোকামাকড়ের বাইরের খোলসও কিন্তু একই কাইটিন দিয়ে তৈরি। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই প্রাচীর তৈরি হয়
পেপটিডোগ্লাইকেন দিয়ে। আচ্ছা, এই রাসায়নিক পার্থক্যের কারণেই তো অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে, তাই না? একেবারে ঠিক ধরেছ। পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিকগুলো মূলত ব্যাকটেরিয়ার এই পেপটিডোগ্লাইকেন প্রাচীর তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেয়, ফলে ব্যাকটেরিয়ার আবরণ ফেটে যায়। আর যেহেতু আমাদের মানবদেহের কোষে কোনো কোষ প্রাচীর নেই, শুধু লিপিড আর প্রোটিনের তৈরি কোষ পর্দা আছে, তাই অ্যান্টিবায়োটিক আমাদের কোষের কোনো ক্ষতি করতে পারে না। একদম নিখুঁত বলেছ, আমাদের কোষ সম্পূর্ণ নিরাপদ থাকে। দারুণ। তো কোষের সীমানার বিষয়টা পরিষ্কার হলো। এবার এই সুরক্ষিত শহরের ভেতরে এনার্জি কোথা থেকে আসছে সেটা দেখা যাক। মাইটোকন্ড্রিয়ার নাম তো আমরা সবাই জানি, যাকে পাওয়ার হাউস বলা হয়। হ্যাঁ, কারণ সেখানেই তো এটিপি তৈরি হয়। কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার গঠন আর বিবর্তনের ইতিহাসটা যে কোনো সায়েন্স ফিকশনকেও হার মানাবে। তোমার কোন জায়গাটায় সায়েন্স ফিকশন মনে হচ্ছে? আরে এর নিজস্ব ডিএনএ থাকার বিষয়টা। আমরা তো জানি কোষের মূল ব্লুপ্রিন্ট থাকে নিউক্লিয়াসের ভেতরে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে নিজস্ব সম্পূর্ণ স্বাধীন ডিএনএ আছে। হ্যাঁ, নিজস্ব রাইবোজোমও আছে। রাইট, এর ভেতরের ভাঁজ হওয়া অংশ বা কৃষ্টিতে শক্তি উৎপাদনের কাজ চলে। কিন্তু নিউক্লিয়াসে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কোষের ভেতরে আরেকটা অঙ্গাণুর নিজস্ব ডিএনএ থাকার লজিকটা কি? এর পেছনের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হল এন্ডোসিম্বায়োটিক থিওরি। বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে কোটি কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়া আদৌ কোনো কোষের অংশ ছিল না। মানে এরা আলাদা ছিল? হ্যাঁ, এরা নিজেরাই ছিল স্বাধীন, মুক্তভাবে ভেসে বেড়ানো এক ধরনের ব্যাকটেরিয়া, যারা খুব দ্রুত এটিপি তৈরি করতে পারত। কোনো এক পর্যায়ে তুলনামূলক বড় একটা কোষ এই ছোট ব্যাকটেরিয়াটিকে গিলে ফেলে, কিন্তু হজম করতে পারেনি। ও আচ্ছা, তার মানে একে অপরের সাথে একটা পারস্পরিক সুবিধার সম্পর্ক তৈরি করে ফেলল। ঠিক তাই, বড় কোষটা পেল অফুরন্ত শক্তি, আর ছোট ব্যাকটেরিয়াটা পেল একটা নিরাপদ আশ্রয়। সেই কোটি বছর আগের স্বাধীন ব্যাকটেরিয়াটি আজকের মাইটোকন্ড্রিয়া। এই কারণেই এদের নিজস্ব ডিএনএ আজও রয়ে গেছে। অসাধারণ। এই জন্যই এদের অর্ধস্বয়ংক্রিয় অঙ্গাণু বলা হয়। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, কোটি কোটি বছর ধরে একটা কোষের ভেতরে থাকার পরেও এদের ডিএনএ মূল কোষের নিউক্লিয়াসের সাথে পুরোপুরি মিশে গেল না কেন? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। এর উত্তর লুকিয়ে আছে দ্রুততা বা এফিসিয়েন্সির মধ্যে। আমাদের পেশি বা স্নায়ুকোষের যখন হঠাৎ করে প্রচুর শক্তি দরকার হয়, তখন নিউক্লিয়াসের কাছে সিগন্যাল পাঠিয়ে সেখান থেকে নির্দেশ আসার জন্য অপেক্ষা করাটা অনেক সময় সাপেক্ষ। বুঝতে পারছি। মাইটোকন্ড্রিয়ার যেহেতু নিজস্ব ডিএনএ আছে, তাই এরা মূল কোষের নির্দেশের জন্য অপেক্ষা করে না। নিজেরাই তাৎক্ষণিকভাবে বিভাজিত হয়ে নিজেদের সংখ্যা বাড়িয়ে নেয়। অবিশ্বাস্য। মানে একটা মাইক্রোস্কোপিক লেভেলের ডিসেন্ট্রালাইজড পাওয়ার গ্রেড বলা যায়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া তো শক্তি দিল। কোষের ভেতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং রাইবোসোম আছে, তারা তো এই শক্তিটা ব্যবহার করেই কোষের কাজগুলো করে। ঠিক তাই, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর হল কোষের ভেতরের একটা বিশাল হাইওয়ে বা নেটওয়ার্ক। এর দুটো ভাগ আছে, অমসৃণ এবং মসৃণ। রাইট। অমসৃণ ইআরের গায়ে অসংখ্য ছোট ছোট দানা বা রাইবোজোম লেগে থাকে। এই রাইবোজোমই হল কোষের প্রোটিন তৈরির মূল কারখানা। এই রাইবোজোমকে নিয়ে একটা খুব মজার তথ্য হলো, এটি কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু, আর এর বাইরে কোনো আবরণই নেই। হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষে এটি 70S এবং ইউক্যারিওটিক কোষে 80S হিসাবে থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো, মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াসের মতো রাইবোজোমের চারপাশে আবরণ কেন নেই? আবরণ থাকলে তো এটি আরও সুরক্ষিত থাকত। আসলে এই আবরণ না থাকাটাই রাইবোজোমের সবচেয়ে বড় সুবিধা। আবরণ থাকলে যে কোনো উপাদান ভেতরে ঢোকা বা বাইরে বের হওয়ার একটা বাধা তৈরি হয়। প্রোটিন তৈরির কাজটা কোষে এত দ্রুত হয় যে সাইটোপ্লাজমের সরাসরি সংস্পর্শে থাকাটা জরুরি। ও আচ্ছা, মানে সাইটোপ্লাজম থেকে সরাসরি উপাদান নিতে পারে। একদম। বিভিন্ন অ্যামিনো অ্যাসিড সরাসরি রাইবোজোমে এসে যুক্ত হয়। আবরণ থাকলে এটা এত দ্রুত সম্ভব হতো না। খুব যৌক্তিক একটা পয়েন্ট। আর এই অমসৃণ ইআর যেমন প্রোটিন তৈরি করে, মসৃণ বা স্মুথ ইআর তো লিপিড বা ফ্যাট তৈরি করে। কিন্তু জিনিস তো শুধু তৈরি হলেই হবে না, এগুলো সঠিক জায়গায় পৌঁছাবে কিভাবে? এই জায়গাতেই কাজ শুরু করে গলগি বডি। অনেক সময় একে ট্রাফিক পুলিশ বা প্যাকিং সেন্টারের সাথে তুলনা করা হয়, কিন্তু এর কাজটা আসলে একটা এনক্রিপশন ল্যাবরেটরির মতো। এনক্রিপশন ল্যাবরেটরি মানে অ্যামাজনের ডেলিভারি হাবের মতো? হ্যাঁ, বলতে পারো। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে আসা প্রোটিনগুলো
একদম কাঁচা অবস্থায় থাকে। গলগি বডি সেই প্রোটিনগুলোকে ভাঁজ করে এর সাথে বিভিন্ন শর্করা বা কার্বোহাইড্রেটের চেইন যুক্ত করে। মানে একটা সাধারণ প্রোটিনকে পরিবর্তন করে তার গায়ে একটা মলিকিউলার বারকোড লাগিয়ে দেয়, যাতে কোষের অন্যান্য অংশ বুঝতে পারে এই প্রোটিনটা ঠিক কোথায় যাবে। একেবারে নিখুঁত বলেছ। এই রাসায়নিক ট্যাগিং বা বারকোড ছাড়া প্রোটিনগুলো কোষের ভেতরে চরম বিশৃঙ্খলা তৈরি করত। গলগি বডি এই প্রোটিনগুলোকে ছোট ছোট থলির ভেতরে প্যাকেট করে, যাদের ভেসিকল বলা হয়, তারপর গন্তব্যে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিশাল রাসায়নিক কারখানায় যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, ধরো গলগি বডি প্রোটিনের গায়ে ভুল ট্যাগ লাগিয়ে দিল বা বাইরের কোনো ভাইরাস কোষে আক্রমণ করল, তখন এই ত্রুটিপূর্ণ কোষকে থামানোর উপায় কি? এখানেই কি সেই লাইসোজোমের কাজ শুরু হয়? হ্যাঁ, লাইসোজোম হল কোষের অত্যন্ত সংরক্ষিত এবং বিপজ্জনক একটা অঙ্গাণু। এর ভেতরে থাকে অত্যন্ত শক্তিশালী সব হাইড্রোলাইটিক এনজাইম। হুম। সাধারণ অবস্থায় এটি কোষের ভেতরের বর্জ্য পদার্থ হজম করে পরিষ্কার রাখে, কিন্তু যখন কোষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ভাইরাসের আক্রমণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন লাইসোজোম এক চরম সিদ্ধান্ত নেয়। যেটাকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। কিন্তু এটা তো অত্যন্ত ঝুঁকির একটা ব্যাপার। একটা কোষের ভেতরে এমন শক্তিশালী বোমা জমিয়ে রাখার মানে কি? ঝুঁকি তো বটেই। যদি হঠাৎ করে কোনো কারণে এই লাইসোজোমের আবরণ ফেটে যায়, তাহলে তো সুস্থ কোষটাও মারা পড়বে। এই ঝুঁকিটা প্রকৃতি জেনে শুনেই নিয়েছে, কারণ এর পেছনের মেকানিজম বা অ্যাপোপ্টোসিসের ট্রিগারটা অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত। লাইসোজোম কিন্তু এমনি এমনি ফাটে না। যখন কোষের নিজস্ব ডিএনএ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর সেই ত্রুটিপূর্ণ ডিএনএ নিয়ে কোষটি যদি বিভাজিত হতে থাকে, তবে সেটাই শেষ পর্যন্ত ক্যান্সারের রূপ নেয়। বুঝতে পেরেছি। মানে একটা ক্যান্সারের টিউমার তৈরি হওয়ার চেয়ে ওই ক্ষতিগ্রস্ত কোষটা নিজেকে ধ্বংস করে ফেলাটা পুরো দেহের জন্য অনেক বেশি নিরাপদ। হ্যাঁ, বৃহত্তর স্বার্থে লাইসোজোম তার ভেতরের এনজাইমগুলো বের করে দিয়ে নিজের কোষটাকেই হজম করে ফেলে। বিজ্ঞানের ভাষায় একে অটোলাইসিস বলে। প্রতিনিয়ত হাজার হাজার কোষ এভাবেই অটোলাইসিসের মাধ্যমে নীরবে নিজেদের ধ্বংস করে চলেছে। একদম তাই। আচ্ছা, এই পুরো আলোচনা থেকে একটা অদ্ভুত সুন্দর প্যাটার্ন চোখে পড়ছে। যে অঙ্গাণুগুলোর ভেতরে কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বা ব্লুপ্রিন্ট থাকে, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এদের সবার বাইরেই দ্বিস্তরীয় বা ডাবল মেমব্রেন থাকে। ঠিক যেন কোষের সবচেয়ে সুরক্ষিত ভল্ট এগুলো। হ্যাঁ, ঠিক তাই। বিজ্ঞানীরাও এই প্যাটার্নটা খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন। সাইটোপ্লাজমের ভেতরে প্রতিনিয়ত হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এই বিশৃঙ্খল পরিবেশ থেকে ডিএনএকে সুরক্ষিত রাখতেই প্রকৃতি এই দ্বিস্তরীয় আবরণের ডিজাইন করেছে। আর আবরণহীন অঙ্গাণুগুলোর কাজ হল সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেওয়া। এই যে তুমি যান্ত্রিক কাজের কথা বললে, এখান থেকে মানবদেহের কোষীয় বৈচিত্র্যের সবচেয়ে রোমাঞ্চকর একটা কথায় আসা যায়, আমাদের নিউরন বা স্নায়ু কোষের কথায়। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ। হ্যাঁ, মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত সিগন্যাল পৌঁছে দেওয়ার জন্য এই নিউরনগুলো কয়েক ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু এর সবচেয়ে স্পেশাল বৈশিষ্ট্য হল নিউরনে সেন্ট্রোজোম থাকে ঠিকই, কিন্তু সেটা নিষ্ক্রিয় থাকে। রাইট। আর সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার সোজা অর্থ হল নিউরনের কোনো বিভাজন হয় না। ঠিক। একবার একটি নিউরন পুরোপুরি পরিণত হয়ে যাওয়ার পর সেটি আর কখনো বিভাজিত হয়ে নতুন নিউরন তৈরি করতে পারে না। আর এটাই আমার কাছে একটা বিশাল বড় বিবর্তনগত ধাঁধা বলে মনে হয়। আমাদের ত্বক কেটে গেলে নতুন কোষ দিয়ে তা মেরামত হয়ে যায়, কিন্তু স্পাইনাল কর্ডে বা মস্তিষ্কে বড় আঘাত লাগলে তা সহজে সারে না। মানুষ চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রকৃতি কেন এই পুনরুৎপাদনের ক্ষমতাটা কেড়ে নিল? এটা তো একটা বিশাল বড় ডিজাইনের ত্রুটি বলে মনে হচ্ছে। আপাতদৃষ্টিতে এটাকে ত্রুটি মনে হলেও আসলে এর পেছনে অত্যন্ত গভীর একটা লজিক আছে। নিউরন শুধু একটা সাধারণ কোষ নয়, এটি আমাদের মেমোরি, আমাদের স্মৃতি এবং আমাদের পুরো আইডেন্টিটি বা ব্যক্তিত্ব ধারণ করে। আচ্ছা। নিউরনগুলো একে অপরের সাথে একটা অত্যন্ত জটিল নেটওয়ার্ক তৈরি করে। যদি নিউরনগুলো অন্য কোষের মতো প্রতিনিয়ত বিভাজিত হতো, তবে এই সূক্ষ্ম নেটওয়ার্কগুলো ক্রমাগত ভেঙে যেত আর নতুন করে তৈরি হতো। ও মাই গড! তার মানে নিউরন যদি ক্রমাগত বিভাজিত হতো, তাহলে আমরা আমাদের স্মৃতি ধরে রাখতাম না? আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভুলে যেতাম আমরা কে।
একেবারে ঠিক। আমাদের স্মৃতি এবং ব্যক্তিত্বের স্থায়িত্ব বজায় রাখার জন্যই প্রকৃতিকে নিউরনের এই বিভাজন ক্ষমতা বলিদান দিতে হয়েছে। এটি বিবর্তনের একটা চূড়ান্ত ট্রেড অফ বা আপোষ বলা যায়। অবিশ্বাস্য একটা ব্যাপার। আমরা পুনরুৎপাদনের ক্ষমতা হারিয়েছি, কিন্তু তার বদলে পেয়েছি দীর্ঘমেয়াদী স্মৃতি। যদিও মানবদেহের সবচেয়ে বড় কোষ হল ডিম্বাণু এবং ওভারঅল সবচেয়ে বড় কোষ হল উট পাখির ডিম, কিন্তু নিউরনের এই মেকানিজমটা সত্যিই বিস্ময়কর। সত্যিই তাই। আর মানবদেহের এই জটিলতা থেকে যদি আমরা একটু উদ্ভিদ জগতে তাকাই, সেখানেও কোষীয় স্তরের দারুণ ম্যাজিক দেখতে পাই। চারপাশে পাতার বা ফুলের যে এত রঙের মেলা, এর মূল কারিগর তো প্লাস্টিড। বায়োকেমিক্যাল ফ্যাক্টরি। এটি ৩ ধরনের হয়। সালোক সংশ্লেষের জন্য সবচেয়ে জরুরি হল ক্লোরোপ্লাস্ট, যা সবুজ রঙের জন্য দায়ী। আর সবুজ ছাড়া অন্য যে কোনো উজ্জ্বল রং, যেমন টমেটোর লাল রং, তার পেছনে থাকে ক্রোমোপ্লাস্ট। আবার গাছের মূল, যেখানে কোনো আলো পৌঁছায় না, সেখানে থাকে বর্ণহীন লিউকোপ্লাস্ট, যা খাদ্য সঞ্চয় করে। মানে প্রকৃতির এই বিশাল ক্যানভাসের প্রতিটি রঙের পেছনে রয়েছে অত্যন্ত সুশৃঙ্খল এই আণুবীক্ষণিক রাসায়নিক ফ্যাক্টরিগুলো। আমরা যদি আজকের আলোচনার পুরো ছবিটা এক জায়গায় দাঁড় করাই, তবে এটা স্পষ্ট যে কোষ বলতে আমরা যা ভাবি, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি শ্বাসরুদ্ধকর। রাইট। আমরা প্রত্যেকেই মনে করি আমরা স্বাধীন মানুষ, কিন্তু আণুবীক্ষণিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা আসলে ট্রিলিয়ন ট্রিলিয়ন স্বয়ংক্রিয় আর বুদ্ধিমান মাইক্রো মেশিনের একটা সমন্বিত কলোনি মাত্র। একেবারে ঠিক বলেছ। আমাদের হাসি কান্না, আমাদের চিন্তা শক্তি সবকিছুই আসলে এই কোষগুলোর ভেতরের কেমিক্যাল এনক্রিপশন, এনার্জি ট্রান্সফার এবং আত্মঘাতী মেকানিজমের সম্মিলিত ফলাফল। আজকের এই গভীর বিশ্লেষণ আমাদের এই জগৎকে একদম নতুন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করেছে। তবে এই আলোচনা শেষ করার আগে আমি একটা খুব প্রভোকেটিভ বা ভাবনার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, কোন বিষয়টা নিয়ে? সেই একদম শুরুতে ভাইরাসের প্রসঙ্গটা। আমরা দেখলাম একটা জীবন্ত কোষের ভেতরে বেঁচে থাকার জন্য কত জটিল সব মেকানিজমের দরকার হয়, কিন্তু ভাইরাসের এসবের কিছুই নেই। তবুও একটা কোষে প্রবেশ করা মাত্রই তারা কোষের এত বিলিয়ন বছরের বিবর্তিত মেকানিজমকে হ্যাক করে ফেলে। হ্যাঁ, এটা তো সত্যি ভাবার মতো একটা ব্যাপার। তাহলে প্রশ্নটা হলো যে ভাইরাসের নিজস্ব কোনো জীবন নেই, তাকে কি আমরা সত্যিই প্রকৃতির অংশ বলবো, নাকি এরা আসলে মহাবিশ্বে ভেসে থাকা অত্যন্ত উন্নত কোনো জৈবিক মেশিন বা বায়োলজিক্যাল ম্যালওয়্যার, দারুণ একটা পয়েন্ট। যাদের একমাত্র কাজ হলো অন্যের তৈরি করা কোড চুরি করে নিজেদের বিস্তার ঘটানো? এরা কি জীবনের কোনো আদিম রূপ, নাকি জীবনের চেয়েও বেশি কিছু? এই ধূসর এবং রহস্যময় প্রশ্নটা নিয়েই আমরা আজকের এই গভীর বিশ্লেষণের সমাপ্তি টানছি। এই অসীম আণুবীক্ষণিক জগতের আরও অনেক অজানা দিক নিয়ে আমাদের চিন্তা চলতেই থাকবে।